আপনারা যারা কৃষিকাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। আপনারা যারা কৃষিকাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে যথারীতি প্রচারিত হবে মাঠভিত্তিক প্রধান প্রতিবেদন, সমকালীন প্রতিবেদন, কৃষি তথ্য জেনে রাখুন পর্ব এবং সফল ঘটনা। শুরুতেই প্রধান প্রতিবেদন। বিশ্বের অন্যতম ধান উৎপাদনকারী দেশ বাংলাদেশ। এখানে প্রায় 10.88 মিলিয়ন হেক্টর জমিতে ধানের আবাদ হয়, যা দেশের কৃষি জমির শতকরা 83%। সাম্প্রতিক বছরগুলোতে দেশে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে জ্যামিতিক হারে, বেড়েছে খাদ্য চাহিদা, কিন্তু বাড়েনি কৃষি জমি। দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদার প্রেক্ষাপটে সীমিত জমি থেকে অধিক খাদ্য উৎপাদনের লক্ষ্যে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় 1970 সালে। উচ্চ ফলনশীল ধানের জাত ও উৎপাদন কৌশল, কৃষি যান্ত্রিকীকরণ, ফসল মাটি পানি সমন্বয় সাধন, রোগ বালাই পোকামাকড় দমন ইত্যাদি নানা বিষয়ে গবেষণায় সম্পৃক্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। খরা, বন্যা, জোয়ার ভাটা, লবণাক্ততা, শৈত্যপ্রবাহ, ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবেলা করে অধিক ধান উৎপাদনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। গাজীপুরের প্রধান কার্যালয় সহ দেশের বিভিন্ন অঞ্চলে 9টি আঞ্চলিক কার্যালয়, 19টি গবেষণা বিভাগ এবং 11টি সাপোর্ট সার্ভিস বিভাগ নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বৃহৎ 7টি গবেষণা কর্মসূচি গ্রুপে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান 19টি গবেষণা বিভাগ গবেষণা কার্যক্রম পরিচালনা করে থাকে। বিগত 4 দশকে ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতসমূহ দেশের বিভিন্ন অঞ্চলে রোগবালাই ও পোকামাকড় প্রতিরোধী জাত হিসেবে সমাদৃত হয়েছে। বর্তমানে ব্রি প্রচলিত উচ্চ ফলনশীল জাতের পাশাপাশি এলাকা ভিত্তিক ও খাদ্য সহিষ্ণু জাত উদ্ভাবনের উপর গুরুত্ব আরোপ করেছে। এটা আমাদের বন্যা সহিষ্ণুতার পরীক্ষণের ট্যাঙ্ক। আমরা কন্ট্রোল কন্ডিশনে বন্যা সহিষ্ণুতার পরীক্ষণ এখানে করে থাকি। এখানে পাশাপাশি 3টা ট্যাঙ্ক আছে। এই 3টা ট্যাঙ্কে আমরা 3টা রেপ্লিকেট করে থাকি এবং 3টা রেপ্লিকেটে আমরা আসলে 3 ধরনের এনভায়রনমেন্ট এখানে প্রয়োগ করি। এই ট্যাঙ্কে যে গাছগুলো বেঁচে আছে এখানে আমরা দিনে একবার ঘোলা করেছি, অর্থাৎ পানি মোটামুটি স্বচ্ছ ছিল এবং সূর্যের আলো পানির ভিতরে যেতে পারছে। এই কারণে এই ট্যাঙ্কে আমাদের বেঁচে থাকা গাছের সংখ্যা বেশি এবং বেঁচে থাকা লাইনের সংখ্যা বেশি, এবং এই পরীক্ষণের মাধ্যমে আমরা বন্যা সহিষ্ণু ধান উদ্ভাবন করে থাকি। এর পরের ট্যাঙ্কে আমরা দিনে 2বার ঘোলা করা হয়েছে। পানি আরও বেশি ঘোলা হয়ে গেছে, এই কারণে সূর্যের আলো পানির ভিতর যেতে পারে নাই। এই কারণে
এবং পরের ট্যাঙ্কে আমরা দিনে 3 বার ঘোলা করছি পানি। আমরা বিভিন্ন ধরনের ঘোলায় কোন ধরনের জাত আসলে টিকে থাকবে সেটা আমাদের এখান থেকে আমরা বাছাই করব আর কি। এই সমস্ত ধানের জাত ছাড়াও জৈব প্রযুক্তিতে যেমন টিস্যু কালচার, জেনেটিক ট্রান্সফরমেশন, মার্কার অ্যাসিস্টেড সিলেকশন, জিন পিরামিডিং, কিউটিএল শনাক্তকরণ, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইত্যাদি ব্যবহার করে ধানের গুণাগুণ বৃদ্ধি এবং কম ঘাত সহিষ্ণু ধানের নতুন জাত উদ্ভাবনের কর্মসূচি চলমান রয়েছে। ধানের জীববৈচিত্র্য সংরক্ষণে জার্মপ্লাজম সংগ্রহ এবং মাল্টিপ্লিকেশন করে জাত উন্নয়নে ব্রি গবেষণার একটি উল্লেখযোগ্য উপাদান। কর্মসূচিতে সংশোধিত জার্মপ্লাজমের মলিকুলার বৈশিষ্ট্য বাঁচার মাধ্যমে জিন শনাক্ত করে জিন ব্যাংকে সংরক্ষণ করা হয় এবং কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ব্রিডার বীজ উৎপাদন করা হয়। রোগবালাই ব্যবস্থাপনা কর্মসূচিতে প্রায়োগিক গবেষণার মাধ্যমে ধান ক্ষেত্রে এই যাবৎ 232টি প্রজাতির পোকা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 20 থেকে 33টি প্রজাতিকে প্রধান অনিষ্টকারী পোকা হিসেবে গণ্য করা হয়। এর মধ্যে প্রধান অনিষ্টকারী পোকাসমূহ হচ্ছে মাজরা পোকা, গলমাছি বা নলি মাছি, বাদামি গাছ পরি, পাতা মোটানো পোকা ও পামড়ি পোকা। ধানে এ পর্যন্ত প্রায় 260টি পোকা আবিষ্কৃত হয়েছে যেগুলো ধানের ক্ষতি করে। এর মধ্যে 20 থেকে 30টা পোকা সবচেয়ে বেশি ক্ষতি করে। আপনারা জানেন যে ধানে 2টা মাছি আক্রমণ করে, একটা হলো গলমাছি আর একটা হলো নলিমাছি। গলমাছি পাতায় আক্রমণ করে, পাতায় ক্ষত সৃষ্টি করে, এবং নলিমাছি নল তৈরি করে, পাইপ তৈরি করে, যেটাকে আমরা বলি অনিয়ন শুট বা পেঁয়াজ পাতা। এই পেঁয়াজ পাতা হলে আমার ধানের ক্ষতি হয় ভালোই, বিশেষ করে আমন মৌসুমে সবচেয়ে বেশি ক্ষতি হয়, এবং এটা শুরু হয় আউশ থেকেই। যখন তাপমাত্রা বাড়তে শুরু করে, ধান গাছের যে এনভায়রনমেন্ট সেখানে যখন ময়েশ্চার বাড়তে শুরু করে, বলা হয় যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 80% রিলেটিভ হিউমিডিটি বা আর্দ্রতা হলেই এই পোকা যে ডিমগুলি পারে ওই ডিম থেকে ম্যাগট বের হয় এবং এই ম্যাগটটা ধান গাছের কুশির মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, আমরা এখন দেখাচ্ছি যে আপনার জমিতে যদি গলমাছি আক্রমণ হয় তাহলে আপনি কিভাবে সেটাকে চিনবেন। আসেন আমরা সেটা দেখি। হ্যাঁ, আপনারা দেখেন যে এখানে কিভাবে আমরা গলমাছির আক্রমণটা বুঝবো। গলমাছি যখন পাতায় ডিম পারে, ডিম থেকে যে ম্যাগটটা বের হয় ওই ম্যাগটটা গাছের মধ্যে ঢুকে যায় এবং গাছের যে গিট থাকে সর্ব উপরের যে গিটের মাঝখানে চলে যায় এবং ওই মাঝখান থেকে যখন সে খেতে শুরু করে তখনই পেঁয়াজ পাতা হয়। আমরা যদি এই গাছটার দিকে তাকাই দেখতে পাবো গাছটা খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু আমরা যদি খুব কাছে যাই এবং লক্ষ্য করি দেখতে পাবো ধান গাছের থেকে পেঁয়াজ পাতা বেরিয়ে আসছে এবং পেঁয়াজ পাতা আমরা অনেক সময় বলে সিলভার শুট বা অনিয়ন শুট, এবং এই পেঁয়াজ পাতাটা বেরিয়ে আসে। আপনারা দেখেন যে গাছের একবারে মাঝের অংশ থেকে যেখানে সর্বশেষ গিট থাকে সেই গিট থেকে বেরিয়ে আসে এবং পোকাটা ভিতরে থাকে, গিটের উপরে বসে বসে খেতে থাকে এবং পোকাটা যখন তার পুত্তলি অবস্থা শেষ করে যখন বেরিয়ে আসার সময় হয় তখন আস্তে আস্তে এটি ভিতর দিয়ে চলে আসে এবং শেষে অংশে আপনারা খেয়াল করবেন এখানে একটা একজুবি রেখে অর্থাৎ পোকার খোসা রেখে সে পোকাটা বেরিয়ে যায় এবং এই পোকাটা বের হয় রাতে 8টার পরে এবং সে বের হয়ে অপেক্ষা করতে থাকে। এরপর যখন পুরুষ পোকা আরেকটা অনিয়ন শুট থেকে বেরিয়ে আসে তখন ওই ম্যাটিংয়ের পর 1 ঘন্টা পরে যে ডিমগুলি পারে সবগুলো ডিমেই ফার্টাইল হয় এবং ওই ডিম থেকে যে ম্যাগটটা হয় আবারও নতুন কুশিতে ঢুকে যায় এবং একই অবস্থার সৃষ্টি হয়। এই সমস্ত রোগসমূহের মধ্যে 10টি হচ্ছে প্রধান এবং 22টি হচ্ছে গৌণ। ধান উৎপাদনের যান্ত্রিকীকরণের লক্ষ্যে নিড়ানি, মাড়াই, ঝাড়াই, ইউরিয়া প্রয়োগ যন্ত্র, দানাদার ইউরিয়া প্রয়োগ যন্ত্র সহ বিভিন্ন কৃষিযন্ত্র উদ্ভাবন করা হয়েছে যা দেশে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ব্রির বিজ্ঞানীগণ উদ্ভাবিত নতুন প্রযুক্তিসমূহ কৃষক ভাইদের নিকট হস্তান্তরের লক্ষ্যে ফলিত গবেষণা ও কৃষক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে থাকে। এই কর্মসূচিতে ধান উৎপাদনের কৃষি বিজ্ঞানী, সম্প্রসারণ ও এনজিও কর্মী এবং আগ্রহী কৃষক ভাইদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
ক্রমবর্ধমান বিশাল জনগোষ্ঠীর বাড়তি খাদ্য চাহিদা পূরণ এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনকে লাক্সই রূপ প্রদান করার লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। নারিকেল আমাদের একটি অন্যতম অর্থকরী ফল ফসল। দেশের সব জেলাতেই কম বেশি নারিকেল উৎপাদিত হয়। তবে দেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে সবচেয়ে বেশি নারিকেল উৎপাদিত হয়। দেশে বর্তমানে বছরে প্রায় ৩৯,০০০ হেক্টর জমিতে প্রায় ১,৩২,০০০ মেট্রিক টন নারিকেল উৎপাদিত হচ্ছে। কৃষি বিজ্ঞানীরা নারিকেল গাছে মাকড়ের আক্রান্তটাকেই মূল কারণ হিসেবে বলছেন, যদিও বা মাকড় ছাড়া নারিকেল গাছে আরও কিছু রোগ ও পোকামাকড়ের আক্রমণ দেখা যায়। তবে একটি সুস্থ নারিকেল গাছ থেকে বছরে ১০০ থেকে ১৫০টি নারিকেল পাওয়া গেলেও মাকড় আক্রান্ত গাছ থেকে কিছুই পাওয়ার সম্ভাবনা থাকে না। ২-৪টি নারকেল পাওয়া গেলেও আকার আকৃতিতে বিকৃত হওয়ায় তা বাজার মূল্যহীন হয়ে পড়ে। কোনটা ছোট কোনটা বড়, তো যেটা দেখছেন খুব ছোট, ধরেন এটা একবারে ছোট, এইটা এবং একই গাছের নারকেল দেখেন এটা দুই রকম হয়েছে। কারণ এটা আক্রান্ত হয় কখন, যখন পরাগায়ন হয় ঠিক সেই সময়, তো পরাগায়নের পর থেকে 6 মাস বয়স পর্যন্ত আক্রান্ত হয়। এখন যদি কোনো নারকেল পরাগায়নের হওয়ার 15-20 দিন কিংবা 1 মাসের ভিতরে আক্রান্ত হয়, তো সেইটা ধরেন বড় হওয়ার সুযোগ খুব কম পায়। আর যেটা ধরেন যে পরাগায়ন হওয়ার পরে 4 মাস 5 মাস বয়স হয়ে গেছে, সেই সময় যদি আক্রান্ত হয় তো সেটা কিন্তু বড় হওয়ার সময় পায়। একটি বিষয় ডক্টর নাজির, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইটা ছোট নারিকেল, এটা ফেটে গিয়েছে উপর থেকে, এটার নমুনা একরকম, তার মানে ফেটে গেছে। আরেকটা দেখতে পাচ্ছি যে এটা এবড়ো থেবড়ো অবস্থা আছে, এইটা নারকেলটা এবড়ো থেবড়ো অবস্থা। আরেকটা দেখতে পাচ্ছি এটা বড় হয়ে গেছে, কিন্তু এই রোগের নমুনা কি বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, মানে আকারটা? হ্যাঁ, এটা বিভিন্ন সময় বিভিন্ন আক্রান্ত আছে। আক্রমণের সময় মানে পরাগায়িত হবার পরে কখন আক্রমণ করেছে তার উপরে কোনো একটা জিনিস হয়ে থাকে। কখন আক্রান্ত হয়েছিল, এটা কিন্তু শুরু থেকেই আক্রান্ত, শুরু থেকেই আক্রান্ত বিধায় এটা আর মানে বড় হতে পারেনি। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন আক্রান্ত হয়, আক্রান্ত হলে ওর ভিতরে যে ভ্রূণ থাকে যেটা থেকে গাছ বের হয়, তা আক্রান্তর প্রাথমিক অবস্থায় যে ভ্রূণটা নষ্ট হয়ে যায়, তো এই ফলটা একেবারে বিকৃত হয়ে যায়। এরকম ফল এখানে দেখছি না, অথবা এটা যেহেতু কৃষক গাছ থেকে এটা ম্যাচুর অবস্থা, এটা কিন্তু বেশ বড় অবস্থায় আক্রান্ত হয়েছিল এবং সেই সময় সে কিছু বড় হওয়ার সুযোগ পেয়েছে। যে কারণে প্রশ্ন হচ্ছে কোন বয়স থেকে গাছ আক্রান্ত এবং কখন স্প্রে করতে হবে? হ্যাঁ, স্প্রে করতে হবে যে 2 থেকে 6 মাস বয়সের নারকেলই শুধু আক্রান্ত হতে পারে। তারপরেও যদি আক্রান্ত হয় এবং দাগ থাকে, সে দাগ নিয়েই বড় হতে পারে। কিন্তু ওই সমস্ত নারকেল যদি গাছে প্রচুর থাকে বা পর্যাপ্ত থাকে রেখে দিতে হবে, আর 1টা বা 2টা থাকলে ওখানে কেটে দেওয়াই ভালো। আবার যেগুলো 2 মাস বয়সের নিচে অর্থাৎ ফুলের কড়ি আছে, এগুলোও কিন্তু আমরা গাছে রেখে দিতে পারি। তো এই অবস্থায় দেখা যাচ্ছে যে আমরা 2 থেকে 6 মাস বয়সের বিকৃত যেগুলো হয়ে গেছে আক্রান্ত নারকেল, ওইগুলো আমরা গাছ থেকে কেটে তখন স্প্রে দেবো। তবে স্প্রে দেওয়ার একটা সময় আছে, কিন্তু আমরা যদি যে বছরে যে কোনো সময় স্প্রে দিই, তাহলে দেখা যাচ্ছে যে এটা হয়তো নারকেল গাছ, কিন্তু নারকেল ধরার একটা সময় আছে আমাদের দেশে। তো সাধারণত বৈশাখ মাসের দিকে বেশি নারকেল ধরে, অর্থাৎ শীতের পরে পরাগায়িত হয় এবং ওই সময় বেশি নারকেল ধরে। তো আমরা যদি শীতের আগে করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা ওই ভাদ্র আশ্বিনে আস্তে আস্তে গাছে 8-10টা কাঁদি এসে যায়। কিন্তু আমরা বছরে যে কোনো সময় করলে দেখা যাচ্ছে ভাদ্র মাসের দিকে যে ওটা শীত পড়ে গেলে আর কাঁদি আসে না। এই জন্য উপযুক্ত সময়টা হচ্ছে যে শীতের আগে 2 থেকে 6 মাস বয়সের আক্রান্ত নারকেল গাছ থেকে নেবে। ছোট থেকে যদি স্প্রে করা হয় তাহলে বড় পরবর্তী পর্যায়ে এর কার্য হয়। ছোট থেকে আবার ফুলে স্প্রে করলে কিন্তু নারকেল ধরবে না, ফুলে করা যাবে না। যেটা
পরাগায়িত হয়ে নারকেলের আকার ধারণ করেছে ওইগুলো না আমরা স্প্রে করব। মাকড় দমনের জন্য আক্রান্ত গাছে প্রথমে উঠতে হবে, ওঠার পরে যে সমস্ত নারকেলগুলো মাকড়ে আক্রান্ত হয়েছে তার যদি ভবিষ্যতে আর বৃদ্ধি হবে না এটা বোঝা যায়, তাহলে সেই নারকেলগুলো কেটে ফেলতে হবে এবং গাছ সুন্দর করে পরিষ্কার করে ফেলতে হবে। পরিষ্কার করার পরে অনুমোদিত মাকড়নাশক যেটা বাজারে পাওয়া যায়, আমাদের হাতে এই মুহূর্তে ওমাইট একটা মাকড়নাশক আছে, তারপরে ভার্টিমেক আছে। আমরা যদি ওমাইট দিয়ে স্প্রে করি তাহলে 2 ml ওমাইট 1 লিটার পানিতে মিশিয়ে ছোট একটা স্প্রে মেশিনে মিশিয়ে গাছের যে সমস্ত 2 মাস বয়সের যে নারকেলগুলো মাইট আক্রান্ত যে নারকেলগুলো আছে সেই নারকেলগুলো সুন্দর করে আমরা স্প্রে করে দিব এবং সাধারণত 2 মাস পর পর যদি গাছে উঠে স্প্রে করা হয় তাহলে একটা গাছের মাকড়ের যে আক্রমণ সেটা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। অক্টোবর-নভেম্বর মাসে আক্রান্ত গাছের 2 থেকে 3 মাস বয়সের আক্রান্ত কচি ডাবগুলো বাড়ার সম্ভাবনা নেই, সেগুলো গাছ কেটে ভালোভাবে পরিষ্কার করতে হবে। গাছ পরিষ্কার করার পর ওইসব গাছে যে কোনো মাকড় নাশক যেমন ওমাইট 57, EC2 বা ভার্টিমেক 4 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে গাছের কচি পাতা সহ কাদি সংলগ্ন এলাকায় ভালো করে স্প্রে করতে হবে। প্রথমবার স্প্রে করার পর গাছে নতুন করে 2 মাস পর ফেব্রুয়ারি-মার্চ মাসে পূর্বের মতো একইভাবে একই মাত্রায় মাকড়নাশক স্প্রে করতে হবে। এপ্রিল-মে মাসে তৃতীয়বার স্প্রে করার আগে কাটার মতো ডাব ও নারিকেল সংগ্রহের পর পূর্বের মতো একই মাত্রায় মাকড়নাশক স্প্রে করতে হবে। চতুর্থ ধাপের মতো আশেপাশের ছোট গাছ সহ নির্দিষ্ট গাছগুলো শেষবারের মতো মাকড়নাশক স্প্রে করতে হবে। সুতরাং আপনার নারিকেল গাছে যদি নারিকেলের মাকড় আক্রান্ত হয়ে থাকে তাহলে যেভাবে বলা হলো এই পরামর্শ মোতাবেক আপনারা মাকড়নাশক স্প্রে করুন। আরও যদি প্রয়োজনীয় তথ্য জানতে চান তাহলে আপনার ঘরের কাছেই রয়েছে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা, যাদের সঙ্গে পরামর্শ করে আপনি মাকড়নাশক পদক্ষেপ গ্রহণ করতে পারেন। দেশের বৃহত্তর ময়মনসিংহ জেলা হচ্ছে বাণিজ্যিক মৎস্য উৎপাদনের জন্য খ্যাত অঞ্চল। জেলার ত্রিশাল, ভালুকা, গৌরীপুর, মুক্তাগাছা ইত্যাদি উপজেলায় সাম্প্রতিক বছরে সহস্রাধিক বাণিজ্যিক মৎস্য খামার গড়ে উঠেছে। পাশাপাশি এই সমস্ত বাণিজ্যিক খামারসমূহে পোনা যোগান দিতে ময়মনসিংহ অঞ্চলে প্রায় 2 শতাধিক মৎস্য হ্যাচারি প্রতিষ্ঠিত হয়েছে। ত্রিশাল উপজেলার মধ্য বালিপাড়ার সততা মৎস্য হ্যাচারি ও নার্সারি এর মধ্যে একটি। এই হ্যাচারি স্বত্বাধিকারী হচ্ছেন জনাব আফাদউদ্দিন মুন্সি। আফাদউদ্দিন এই হ্যাচারি থেকে বর্তমানে বছরে 2 কোটি মনোসেক্স তেলাপিয়া, 1.5 কোটি রুই, কাতলা, মৃগেল ইত্যাদির পোনা উৎপাদন করছেন। রেণুপোনা এবং চারাপোনা বিক্রি করে আফাদউদ্দিন বর্তমানে হ্যাচারি থেকে বছরে প্রায় 20 লক্ষ টাকা নিট মুনাফা করছেন। অথচ এই খামারের প্রাথমিক অবয়ব ছিল ভিন্ন রকম। মধ্য বালিপাড়ার আফাদউদ্দিন মুন্সি মৎস্য চাষে সম্পৃক্ত হন 1995 সালে। শুরুতে তিনি তার 65 শতক পারিবারিক পুকুরে 2.5 কেজি সরপুটির পোনা নার্সিং করেন এবং তা বিক্রি করে সে বছর তিনি আয় করেছিলেন 39,000 টাকা। এখান থেকেই আফাদউদ্দিনের বৃহদাকারে বাণিজ্যিক পোনা উৎপাদনে যাত্রা শুরু। এরপর প্রতি বছরই তিনি তার খামারে নার্সিং পুকুরের সংখ্যা বাড়াতে থাকেন। সেই সঙ্গে যুক্ত করেন রুই, কাতলা, মৃগেল ইত্যাদি নানা প্রজাতির মাছের রেণুপোনা পালন। 95 থেকে 2003 এবং 2003 থেকে 2009 সাল পর্যন্ত তিনি তার পুকুরে 25 থেকে 30 দিন পর্যন্ত পোনা পালন করে বিক্রি করতেন।
2010 সালে আপাতদিন বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান থেকে উন্নত পদ্ধতিতে রেণু পোনা উৎপাদন, হ্যাচারির ব্যবস্থাপনা ইত্যাদির উপর প্রশিক্ষণ গ্রহণ করে নিজে রেণু পোনা উৎপাদন সম্পৃক্ত হন এবং এই পোনা পালন খামারকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক হ্যাচারিতে উন্নীত করেন। সেই সঙ্গে রুই জাতীয় মাছের পোনাসহ তেলাপিয়া, কই ইত্যাদি মাছের বাণিজ্যিক রেণু পোনা উৎপাদনে কার্যক্রম শুরু করেন। এই খামারে বর্তমানে 30টি পুকুর রয়েছে, যাদের প্রতিটি গড় আয়তন হচ্ছে 1 একর। এর মধ্যে 10টি পুকুর ব্রুড ফিশ পালন করা হয় আর 20টি পুকুরে করা হয় নার্সিং বা পোনা পালন পুকুর। এরকম 10টা পুকুর আছে। 10টা পুকুর ব্রুড হয়। জি। কি ব্রুড? এগুলি রুই, মৃগেল, কাতল এই ধরনের ব্রুড আমি এই সমস্ত পুকুরে পালন করি আর কি। এতে করে আপনি এই ব্রুড থেকে আপনার বছরে কি পরিমাণ রেণু পোনা আপনি পান? এইগুলিতে আমরা যে রেণু বিক্রি করি এতে প্রায় 8000 কেজি বা এরকম 8000 কেজি পর্যন্ত। সেই রুই, কাতলা, মৃগেল ধরনের বাংলা মাছগুলি। হ্যাচারিতে রেণু উৎপাদন করে এই সমস্ত নার্সিং পুকুরে 25 থেকে 30 দিন রেণু পোনা নার্সিং করে চারা পোনা হিসাবে বিক্রি করা হয়। এইভাবে জনাব আফাসউদ্দিন রুই, কাতলা, মৃগেল, মনোসেক্স, তেলাপিয়া ইত্যাদি চারা পোনা বিক্রি করেন বছরে প্রায় 1 থেকে 1.5 কোটি পোনা। ওদিকে হ্যাচারিতে এই সমস্ত প্রজাতি মাছের রেণু পোনা উৎপাদিত হয় 400 থেকে 500 কেজি। এভাবে নার্সিংকৃত চারা পোনা এবং রেণু পোনা উৎপাদন করে জনাব আফাসউদ্দিন বছরে আয় করেন 80 লক্ষ টাকা, যা থেকে তার নিট মুনাফা হয় 20 লক্ষ টাকা। তো কেমন লাগছে এই মৎস্য ব্যবসা আপনার? মৎস্য ব্যবসা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। কি ধরনের বাধা পান, যে বাধাগুলো উত্তরণ দরকার, বা কি ধরনের সমস্যা মনে করেন? সমস্যা বলতে এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে খাদ্যের দাম মানে বেশি হওয়াতে আমরা এখন ঝুঁকির পথে আছি। আমরা দেখলাম যে আমরা যেখানে আসলাম আপনার রাস্তা খুব খারাপ, তো আপনি পোনা কিভাবে বিক্রি করেন? কাঁচা রাস্তা দিয়ে পোনা কিভাবে নিয়ে? এইখানের আমার সবচেয়ে বড় সমস্যা বাইরে যে দূর দূরান্তের পার্টিগুলি আছে ওরা মানে এখানে আসতেছে না। মানে একটাই সমস্যা, এখানে রাস্তা কাঁচা রাস্তা, এই রাস্তাটা করার জন্য তো আমরা কোনো সোর্স করতে পারি না। আরো ব্যবসা ভালো হবে। এই এলাকায় কতগুলো হ্যাচারি আছে? এইখানে আমাদের এলাকাতে বেশ কিছু হ্যাচারি আছে, মানে গোটা 20-30 এরকম হ্যাচারি। সব 20টা হ্যাচারি ভালো কাজ। জি এরকম হ্যাচারি আছে, কিন্তু এই রাস্তার জন্য মানে কোনো উদ্যোগ আমরা কোনো করতে পারতেছি না। ডক্টর কোহিনুর, এই ধরনের হ্যাচারিগুলোকে আপনাদের ময়মনসিংহের আশেপাশে ত্রিশাল, ভালুকা যত হয়েছে সবাই বলে বিএফআরতে সাহায্য পাচ্ছে, সহযোগিতা পাচ্ছে। কি ধরনের সহযোগিতা করে থাকেন আপনারা? আমরা আসলে ভালো জাতের পোনা দিয়ে, যাতে তারা ভালো পোনা দিয়ে তারা ব্রুড তৈরি করে। তারা আপনি জানেন যে ভালো গাছ থেকে ভালো ফল হয়, ভালো বীজ থেকে ভালো ফল হয়, তেমনি আমরা তাদেরকে ভালো জাতের গিফট তেলাপিয়া তাদের সরবরাহ করে, যেটা দিয়ে তারা ব্রুড তৈরি করে, পোনা উৎপাদন করে মনোসেক্স তৈরি করে। 1 নম্বর। 2 নম্বর, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিই কীভাবে মনোসেক্স তৈরি করতে হবে, কলা কৌশল শেখাই। কীভাবে সে মাছটা মনোসেক্স হলো কি না সেটা আমরা টেস্ট করার কলা কৌশল তাদের শিখিয়ে দিই, যে আপনারা বুঝবেন যে এইভাবে এটা মনোসেক্স হলো কিনা এটা বোঝা যায়। আপনি কি মনিটরিং করেন যে এই যে আপনি ট্রেনিং এর পরে যখন? হ্যাঁ, আমি মনিটরিং করি, বা আমাদের যে সমস্ত কন্ট্রাক্ট হ্যাচারিগুলো আছে তাদের সাথে আমরা যোগাযোগ রাখা করি এবং তাদেরকে বলি যে তোমরা স্যাম্পল নিয়ে আসো। স্যাম্পল নিয়ে আসলে আমার স্যাম্পল তাদের সামনে টেস্ট করি যে কত ভাগ এটা পুরুষ হলো, কত ভাগ স্ত্রী হলো। যেমন এই হ্যাচারি দেখা গেছে যে 95 থেকে 97% তারা এই যে দাবি করছে 97%, আপনি কি মনে করেন এই দাবিটা যৌক্তিক আছে? হ্যাঁ, এই যৌক্তিক আছে, কারণ সে যদি খারাপ মানের পোনা সরবরাহ করে চাষিদেরকে, তাহলে কিন্তু তার ইন ফিউচারে ভবিষ্যতে কিন্তু তার কিন্তু পোনার ডিমান্ড কমে যাবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা সবসময় বলি যে আপনি মনোসেক্স তেলাপিয়া উৎপাদনের যে কলাকৌশলটা আছে, যে প্রোটোকলটা আছে, এটা যেন হুবহু যেন ফলো করে তারা। এমনিভাবে দক্ষ হ্যাচারি ব্যবস্থাপনায় উন্নত মাছের পোনা উৎপাদনের মাধ্যমে আমাদের দেশে বাণিজ্যিক মৎস্য চাষের গতি আরও বেগবান হোক, এটি আমাদের প্রত্যাশা। দেখছিলেন আমাদের অনুষ্ঠানের সর্বশেষ প্রতিবেদন। সুই দর্শক, আপনারা জানেন আমাদের মাটি ও মানুষ অনুষ্ঠান প্রতি সপ্তাহে 5 দিন প্রচারিত হয়। আশা করি আপনারা দেখবেন। আমাদের আগামী অনুষ্ঠানকে দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি ও মানুষ। সকলে ধন্যবাদ।